আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জয়নাল একাডেমির পক্ষ থেকে আইসিটি আরও একটি ক্লাসে। আমি তোমাদের সাথে আছি ফারহান ফারদিন। সো আজকের ক্লাসটি আমি পরিচালনা করব। সো তোমরা যারা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে আছো বা যারা আইসিটি হয়তো অল্প কিছু পড়েছো বা এখনও কন্টিনিউ পড়তেছো বা যারা অনেকেই শুরু করনি, সো তাদের সবার জন্যই আমাদের আজকের এই আইসিটি ক্লাসটি নিয়ে আসছি। সো আমাদের আজকের ক্লাসের মূল যে টপিকটা আমরা পড়বো সেটা হলো আমাদের তৃতীয় অধ্যায়, যেটা হলো নাম্বার সিস্টেম। সো চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। সো প্রথমেই যেই বিষয়টা আসে যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলতে আমরা কী বুঝি। সো সংখ্যা পদ্ধতি হলো এমন একটা বেস ধারণা যেটা হলো যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সংখ্যার গণনা করি বা সংখ্যা প্রকাশ করে থাকি। সো আদিকাল থেকেই সংখ্যার গণনার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ছিল এবং সংখ্যার বিভিন্ন ধরনের সময়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে এবং কালের সময়ে সেটা বিলুপ্ত হয়ে গেছে। সো এখন আমাদের মডার্ন যুগে বা আধুনিক যুগে এসে আমরা কিছু বেসিক কিছু সংখ্যা পদ্ধতি আমরা ফলো করে থাকি, যেগুলির মাধ্যমে আমরা আমাদের সব হিসাব নিকাশ এখন করে থাকি। সো সো সংখ্যা পদ্ধতির প্রকারভেদে যদি আমরা প্রথমেই আসি, তাহলে এখানে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। সো সভ্যতার আদি যুগ থেকে এখন পর্যন্ত যে সকল সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল সে সবগুলিকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। সো একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো এখন মূলত নন পজিশনাল নাম্বার সিস্টেমটা এখন অনেকটা বিলুপ্ত, এটা বেশি একটা তেমন ইউজ হয় না, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কী এবং সেটা আমরা দেখে থাকবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতির আমরা হলো যে কোনো একটা সংখ্যা কোন পজিশনে আছে এবং সেটা নির্ধারণ করে যে ওই সংখ্যাটার ভ্যালু কত হবে বা মান কত হবে, সেই পজিশনের উপর ভিত্তি করেই সেই সংখ্যাটার একটা মান নির্ধারিত হয়। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত বলতে আমরা কি বুঝি? সো বেস বা ভিত বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতির কতগুলো মূল ভিত্তি রয়েছে যেগুলোর উপর বেস করে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো হয়েছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ওর বেস হলো 10, বা যেটাকে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি বা ডেসিমাল বলি। বাইনারিতে 2 ভিত্তিক এবং অক্টালের ক্ষেত্রে 8 ভিত্তিক এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 16 ভিত্তিক বা 16 বেজের সংখ্যা পদ্ধতি প্রচলন রয়েছে। সো এই চারটাই মূলত এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যে সংখ্যা পদ্ধতিগুলো, এগুলো হলো সেই চারটা। সো স্থানীয় মান, তো আমরা স্থানীয় মানের যেই ব্যাপারটা আছে সেটা হলো কি, স্থানীয় মান বলতে আমরা কি বুঝি? কোনো একটা সংখ্যা তার পজিশনের থাকার ফলে তার যেই মানটা স্বকীয় মানটা আছে সেটাই আমরা তার স্থানীয় স্বকীয় মান হিসেবে জানি। এবং স্থানীয় মান বলতে বোঝায় সে ওই পজিশনে বসার ফলে তার যেই মানটা, সংখ্যার আমরা যেই মানটা পাচ্ছি সেটাই হলো আমাদের স্থানীয় মান। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা দেখি যে এখানে আছে 1 2 3। সো স্থানীয় মানের ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা আমরা নিলাম সেটা হলো 1, তার একটু গ্যাপে এখানে আমাদের মূলত প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলি আছে সেইগুলি আমরা আগে লিখে নিই। সো প্রথম একটা আছে 1 2 এবং 3। সো আমাদের এখানে 3টা অঙ্ক আছে। সো 3টা অঙ্কের মধ্যে আমরা যদি এখন এটির স্থানীয় মান বের করতে যাই, সো আমাদেরকে প্রথমেই এই 1-এর স্বকীয় মানটা লাগবে। সো 1-এর নিজস্ব যেই মান সে হলো 1, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা মুছে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, সো 1-এর নিজস্ব মান 1। সো সে এখন পজিশনে আছে কত? সে শতকের পজিশনে আছে। তো শতকের ভ্যালু আমরা জানি কত? শতকের ভ্যালু হলো 100 বা 100। সো আমরা ওর সাথে 100 দিয়ে দিলাম, তারপরে যোগ হবে। সো এই সেকেন্ড পজিশনে যেটা আছে এই 2, ও এখানে বসলো পজিশনে। ওর নিজস্ব মান কত? ওর নিজস্ব মান হলো 2, কিন্তু ও যেই পজিশনে বসছে তার ভ্যালু হলো দশকের ঘরে, তাই ওর সাথে 10 আসবে। এবং লাস্টে যে সংখ্যাটা আছে সেটা হলো 3, এবং এই 3-এর নিজস্ব মান হলো 3, এবং তার পজিশনের জন্য যে ভ্যালু আসছে সেটা হলো 1। সো এইভাবে এখন যদি আমরা এখানে দেখি
সো একের এটার জন্য আসবে 100, তার 2 এবং 10-এ এটা হবে 20, এবং লাস্টে 3 এবং 1 হবে 3। সো টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমরা 123 পাবো। সো এইটা এভাবেই আমরা যার যার স্থানীয় মানের সাথে তার স্বকীয় মানের হিসাব করে আমরা এখান থেকে টোটাল সংখ্যাটা পাবো। আচ্ছা, পরের যেই সংখ্যাটা আছে সেটা হলো 321। এখন আমরা এই যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা আরেকভাবেও ডেসক্রাইব করে লিখতে পারি, যে সেটা কিভাবে আমরা এই অঙ্কটাতে এই পার্টটাতে দেখব যে এটা কি আরেকভাবে কিভাবে লেখা যায়। সো এখানেও প্রথম যে ভ্যালু আছে সেটা হলো 3, ওর পজিশনের জন্য এটা হবে 100 প্লাস ওর 2 10 এবং এটাতে আমরা পেলাম 10 প্লাস 1 ইন্টু 1। এখন এই সংখ্যার বিশ্লেষণটা আমরা আরেকটা কিভাবে লিখতে পারি, যেমন 100কে আমরা লিখতে পারি এইভাবে, এটার বেস কত 10-এর ক্ষেত্রে, সো 10 পাওয়ার টু দি 2 প্লাস 2-এর সংখ্যাটা আমরা লিখতে পারি, এখানে যেহেতু 10 আছে ওর উপরে যদি পাওয়ার হিসেবে শুধুমাত্র 1 আসে তাহলে আমরা এটাই পাবো। আর পরবর্তী সংখ্যাটাতে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসেবে বা ঘাত হিসেবে যদি শূন্য থাকে সেটার ভ্যালু হবে 1। সো এই 1টা এভাবে আসছে। সো তোমরা এখানের মান যেটা দেখলা যে 3, এখানের তার স্বকীয় মান 3, কিন্তু তার পজিশনের জন্য সে এখানে সাথে 100 মানে শতকের ঘরে আছে। 2 তার স্বকীয় মান 2, কিন্তু তার পজিশনের ভ্যালুর জন্য সে এখানে দশকের ঘরে, এবং পরবর্তীতে যে 1 তার নিজস্ব মান 1 এবং পজিশনের ভ্যালু বা তোমার অবস্থানগত দিক থেকে সে হলো এককের ঘরে আছে। সো এটাই হলো আমরা যেটা বলি স্থানীয় মান বিশ্লেষণ, সেটা হলো এইভাবে। আচ্ছা, সো এখন আমরা বাকি যেই মূল সংখ্যা পদ্ধতিগুলো আছে যেমন বাইনারি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। সো বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেটা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দুটো সংখ্যা ব্যবহার করি, একটা হলো 0 এবং একটা হলো 1। যেমন দশমিকের ক্ষেত্রে আমরা সংখ্যা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, যেখানে 10টা সংখ্যা আছে, কিন্তু বাইনারি ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটা ইউজ করি, যেটা হলো 0 এবং 1। এবং বাইনারি ডিজিট, হ্যাঁ, এই সংখ্যাটার থেকেই তোমার আমাদের যে বিট ওয়ার্ডটা আসছে BIT, একটু ভুল হয়েছে, ক্লিয়ার করে লিখি যে BI এবং T, বাইনারি ডিজিটের লাস্টের পার্ট থেকে এই IRTটা সংখ্যাটা আসছে। সো বাইনারি থেকে আসছে B এবং ডিজিটের এই পার্ট থেকে আসছে IT। সো টোটালটা মিলে আমাদের হচ্ছে বিট। সো আমরা প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে আমরা একটা বিট বলি। সো যেমন 0 এবং 1 এটা হলো বাইনারি, প্রত্যেকটা একটা করে বিট কাউন্ট হবে। সো দশমিক পদ্ধতিতে আমরা যেহেতু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার দরকার হয়, তেমনি বাইনারিতে যে দুইটার প্রয়োজন হয় সেটা হলো 0 এবং 1। এবং এরপর 0 এবং 1-এর পর যেমন তোমার দশমিকের ক্ষেত্রে 0 থেকে 9-এর পর আমরা পরবর্তীতে এখান থেকে শুরু করি কত 10, 11 এভাবে যায়। কিন্তু বাইনারি ক্ষেত্রে যেটা হবে যে প্রথমটা 0, পরেরটা 1, এই দুইটার পর ওর কিন্তু সংখ্যা শেষ, কারণ ওর বাকি দুইটা কম্বিনেশন করে এরপরে ওর সংখ্যা আনতে হবে। পরবর্তী সংখ্যাটা হবে 1 0, পরেরটা হবে 1 1, এরপরেরটা হবে 1 0 0, এভাবে করে বাইনারিতে আমার সংখ্যাগুলো বাড়তে থাকবে। আচ্ছা,
প্রথম দিকে যখন বাইনারি সংখ্যাটা আসছিল তখন এটাকে অনেকেই অসুবিধাজনক বা বিরক্তিকর মনে হতে পারে, কারণ এখানে তোমার সংখ্যার বেইজের কম, কারণ দুইটা সংখ্যা দিয়ে তোমার সবগুলি সংখ্যার প্রকাশ করতে হয়, যার ফলে সংখ্যার সাইজটা অনেক বড় হয়ে যায়। তো অনেক সময় এটা মনে হয় যে এটা খুব বিরক্তিকর বা অসুবিধাজনক, কিন্তু ইলেকট্রিক পদ্ধতিতে, কারণ এর অনেকগুলি আমরা সিগন্যাল হিসেবে কাউন্ট করি, আমরা কিন্তু নর্মালি সিগন্যাল হিসেবে কি অন আর অফ এই দুইটা কাউন্ট করি, ঠিক আছে? সো অনের ক্ষেত্রে এটার ভ্যালু 1, অফের ক্ষেত্রে 0। সো এই মূল থিমটাই হলো এটা, যে আমাদের সংক্ষেপে দুইটাই সংখ্যার মাধ্যমে, এই দুইটা বিটের মাধ্যমে আমরা টোটাল বাকি যে ইলেকট্রিক সার্কিটগুলো আছে বা ইলেকট্রিক গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই দুইটা দিয়েই সবগুলো কাউন্ট করতে পারি। এই কারণেই মূলত বাইনারিটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, দশমিক পদ্ধতি এবং বাইনারি পদ্ধতির মধ্যে কি কি চার্ট হিসেবে যদি দেখি যে আমাদের নাম্বারগুলোর মধ্যে কি কি ডিফারেন্স আছে। সো প্রথমে যদি আমরা দেখি যে দশমিকে সিরিয়ালি বাড়বে, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত আসবে। 9 পর্যন্ত আসার পর পরবর্তীতে দেখো এই সংখ্যাটা কোনটা, ওর কিন্তু বেস এখান থেকে শেষ, পরবর্তীতে ওর থেকে শুরু হবে। এই যখন শুরু হবে এই সংখ্যাটা চলে আসবে 1, এরপরে ওর সিরিয়ালে আবার এটা বসে যাবে। মানে কিভাবে, এই যে দেখো এই 10টাই যখন হবে কিভাবে বসছে, এই 1 পরের সংখ্যা, এরপরে 1 1, এই যে। সো 10-এর পর থেকেই দেখো এই যে সিরিয়ালটা এইভাবে চলে আসছে। আচ্ছা, এই 10টাই আসছে হলো এখান থেকে, যে প্রথমে সারির সংখ্যা শেষ 9 পর্যন্ত, পরবর্তীতেই যেই ইমিডিয়েটলি যেই নিচের যে ডিজিট ওর সাথে আবার প্রথম থেকে 0 থেকে 9 পর্যন্ত বসবে। এভাবে হলো দশমিক পদ্ধতি রিপিট হতে পারে। যখন 10 শেষ হয়ে যাবে, যখন 19-এ চলে আসবে, তখন পরবর্তী সংখ্যা কী নেবে, ও আবার তখন চলে আসবে 2-এর ক্ষেত্রে। সো তখন কি করবে, যে এই 2-এর পাশে আবার এই সংখ্যাগুলি বসানো শুরু করবে। সরি, একটু ভুল হয়েছে। এই 2 নিয়ে আসবে, 2-এর পর আবার তোমার 2-এর পর 1 0, আবার 1, এরপরে 2 3, এভাবে করে 23 24 25 আবার যেতে থাকবে। এটাই হলো দশমিকের সিস্টেম। কিন্তু বাইনারির ক্ষেত্রে কি হয় দেখো, বাইনারিতে প্রথম সংখ্যাটা 0, পরের সংখ্যা 1, তাহলে ওর দুইটা সংখ্যা কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী সংখ্যা ওর বানানোর জন্য কি করতে হবে, ওকে যেই সংখ্যাগুলি আছে সেই এক্সিস্টিং সংখ্যাগুলিকেই আবার রিপিটেডলি ইউজ করতে হবে। সো এই সংখ্যাটা তখন চলে আসে, এই যে এই 1 চলে আসলো, এই যে 1। পরবর্তীতে দেখো এই যে এই দুইটা সংখ্যা আবার বসে যাবে 1-এর সাথে, এই 0 আর 1। যখন শেষ আবার নতুন করে একটা 1 আসবে, এবং এই পরবর্তীতেই যেই জিরোগুলো এই সংখ্যাগুলি আবার রিপিট হতে থাকবে, যেমন লাস্টে এই যে 0 1। সো এই দুইটা সংখ্যা কিন্তু সেম আছে, লাস্টের দুইটা যেটা চেঞ্জ হয়েছে। আবার এই দুইটা যখন কমপ্লিট হবে তখন মাঝখানের সংখ্যাটা চেঞ্জ হবে, এই দুইটা সেম আছে, আবার লাস্টের সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। এভাবে করেই বাইনারি সংখ্যাটা বাড়তে থাকে। আচ্ছা, সো আমাদের কিলো বিট এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ আমরা যখন বিভিন্ন ধরনের মেমোরি সাইজ বা তোমার কতটুক ডেটা আদান প্রদান হচ্ছে বা কি হচ্ছে সেই সংখ্যাগুলো আমরা যে ইউনিটে ইউজ করি সেগুলো সর্বনিম্ন একক হলো বিট। হ্যাঁ, সো সবচেয়ে ছোট একক হলো বিট, এবং এই বিটটাকে ইউজ করার জন্য আমাদের যে বড় বড় টার্মগুলো লাগে বা বড় সংখ্যার যখন প্রকাশ করতে হয় তখন আমরা বড় বড় টার্মে যাই, যেমন কিলোবিট, যেটা হলো 1000 বিটে বা 10⁻³ বিটে 1 কিলোবিট। মেগাবিট যেটা হবে এই কিলোবিটের, মানে 1000 কিলোবিট, 1000 কিলোবিটে তোমার 1 মেগাবাইট। এটাকে আমরা 10⁻⁶ দিয়ে লিখছি, কারণ তোমার যেহেতু অলরেডি কিলোবিটের জন্য অলরেডি আমার 1000 বিট আছে, সো মেগাবিটের জন্য যখন আবার 1000 কিলোবিট আসছে, তো আলটিমেটলি এটা আমরা এভাবেও লিখতে পারি 10⁻³ কিলোবিট, 10⁻³ কিলোবিটেও আমরা প্রকাশ করতে পারি। সো পরবর্তীতে যেটা আছে যে কিলোবিটের থেকে বড় যে টার্মটা সেটা হলো গিগাবিট। গিগাবিটের ক্ষেত্রে হলো 10⁻⁹ বিট বা 10⁻�3, এখানে আমরা লিখতে পারি 10⁻�3 মেগাবিট। মানে এই টার্মটারই যদি 10⁻³ পাওয়ার আমরা ইউজ করি তাহলে আমরা এখানে গিগাবিটের ভ্যালু পাবো। ঠিক সেমভাবেই টেরাবিট, এরপরে আরও কয়েকটা টার্ম আছে, এই যে কিলো, আচ্ছা ওখানে চলে গেছে, এখানে আরও কিছু টার্ম ছিল। আচ্ছা, এখন হলো কিলো বাইট। বিট আর বাইটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দুইটা কিন্তু সেম না। 8 বিটে 8 বিট, 8 বিটে হয় সমান সমান 1 বাইট। ওকে, সো 8 বিটে আমাদের 1 বাইট হয়। সো স্বাভাবিকভাবেই বিট থেকে বাইটের ইউনিটটা বড়। সো কিলো বাইটের ক্ষেত্রে
বা এক্ষেত্রে আমরা দেখো ডিফারেন্সটা কি কোথায় হয়, কিলো বিট যখন আমরা প্রকাশ করি তখন সেটার বিটা হয় ছোট হাতের এটা, আর যখন আমরা কিলো বাইট ইউজ করি তখন এই বিটা হয় বড় হাতের। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। যদি বড় হাতের বি দেখো তোমরা যে এখানে ক্যাপিটাল লেটারের বি, সেই ক্ষেত্রে এটা হলো বাইটের সাইন, নট বিটের সাইন। আর যদি দেখো এখানে ছোট হাতের বি বা স্মল লেটারে, সেই ক্ষেত্রে সেটা হলো বিটের সাইন। আচ্ছা, সো কিলো বাইটের ক্ষেত্রে 2 power to the 10 বাইট বা 1024 বাইটে 1 কিলোবাইট হয়, নট 1000। এখানে কিন্তু অনেকেই ভুল করে যে 1000 বিটে 1 কিলো বিট হয়, কিন্তু বাইটের ক্ষেত্রে এটা সবসময় 1024। তোমরা যখন ওই যে ডেটা কিনো না অনেকেই ইন্টারনেট ইউজ করার জন্য, সো ওখানে দেখবা তোমাদের বাইটের বা গিগাবিট যখন তোমরা কিনো যে জিবি হিসাবে, সেটা কিন্তু তোমাদের এই বাইটে থাকে। সো এখানে কিন্তু দেখবা যে তোমাদের 1024-এর এই রেশিওটা তোমরা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, মেগাবাইট যেটা হলো 2 power to the 20 বাইট বা 1024 কিলোবাইটে, ঠিক সেমভাবেই এই প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের পাওয়ারগুলি বাড়ে। যখন যেই বড় ইউনিটের ইউজ করা দরকার হয় তখন আমরা ছোট ইউনিটটা মানে বাইটটাকে মেইনলি ইউজ না করে তখন বড় ইউনিটগুলি আমরা ইউজ করি। যেমন এখানে একটা আছে 2 power to the 50 বা 1024 টেরাবাইটে আমাদের 1 পেন্টাবাইট হয়। আচ্ছা, এখানে আরও কিছু কিছু বড় ইউনিট আছে, যেমন এক্সাবাইট, জেট্টাবাইট, ইয়ট্টাবাইট। হ্যাঁ, সো এগুলি এক এক ধরনের ডেটা ট্রান্সফার বা বড় বড় ইউনিট ক্যালকুলেশনের ক্ষেত্রে ডেটা বা কোয়ান্টিটি বোঝানোর ক্ষেত্রে আমরা তখন এই ধরনের টার্মগুলো ইউজ করব। আচ্ছা, সো হেক্সাডেসিমেল পদ্ধতি। আচ্ছা, তো বাইনারি পরে আমাদের যেই সংখ্যা পদ্ধতিটা এখানে দেখানো হয়েছে সেটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল ওর নামের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারবা, হেক্সা মানে 6, ডেসিমেল মানে 10। সো আলটিমেটলি ওরে যোগ করলে তুমি পাবা। সো হেক্সাডেসিমেলের বেস কত হবে? 16। কিভাবে 16? 0 থেকে 15 পর্যন্ত যেই সংখ্যা, এখানে টোটাল 16টা হয়। এখন ডিফারেন্টটা হলো যে অন্যান্য সংখ্যা পদ্ধতির সাথে থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে হেক্সাডেসিমেলে যেহেতু বড় সংখ্যা পদ্ধতির বেস বড়, সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলি অনেক বড় হয় এবং আমরা অনেক বড় পরিমাণের সংখ্যা কম সংখ্যায় লিখতে পারি। এখন ওকে বোঝানোর জন্য ডিফারেন্স যে জিনিসটা, যে দশমিকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা এখানেও সেম আছে। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা সেম আছে, বাকি যেই তোমার 6টা ডিজিট মিলাইতে হবে, সেই ক্ষেত্রে তারা ইংলিশ অ্যালফাবেট ইউজ করে, ABCDEF। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এই টোটাল 16টা, ওইখানে আছে তোমার 9টা, হ্যাঁ, আর এখানে আছে 6টা, এই টোটাল মিলে 15টা সংখ্যা। এখানে আছে 10টা, একটু ভুল হয়েছে আমার। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, আর এখানে অ্যালফাবেট আছে 6টা। সো টোটালি এই 16টা দিয়ে টোটালি আমাদের যে হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির বেসগুলি আছে, আমরা এই হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির জন্য এই ডিজিটগুলি বা এই অঙ্কগুলি আমরা ইউজ করি, যে 0 থেকে 9 পর্যন্ত এবং ABCDEF। আচ্ছা, ছোট বড় সকল কম্পিউটারেই এই গণনা পদ্ধতি এখন আধুনিক যুগে যতগুলি কম্পিউটারের ক্যালকুলেশন হয় এগুলি সব ম্যাক্সিমাম এখানে আমাদের হেক্সাডেসিমেলেই কাউন্ট করা হয়। আচ্ছা, সো দশমিক পদ্ধতি আর অক্টাল পদ্ধতি। অক্টাল পদ্ধতির ক্ষেত্রে কি হয়? অক্টাল পদ্ধতি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস থাকে 8। হ্যাঁ, কারণ আমাদের যে কয়টা সংখ্যার বেস আছে, যেমন দশমিকের ক্ষেত্রে 10টা, ঠিক আছে, বাইনারির ক্ষেত্রে 2টা, অক্টালের ক্ষেত্রে 8টা এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16টা। এখন আমরা হেক্সাডেসিমেলটা দেখেছি, হেক্সাডেসিমেলটা আমাদের হয়ে গেছে। সো এবং বাইনারিও দেখছি আর ডেসিমেলও দেখেছি। এখন আমাদের বাকি আছে অক্টাল। অক্টালের ক্ষেত্রে আমাদের লাগবে 8টা সংখ্যা। তো 8টার ক্ষেত্রে আমরা যদি দেখি যে 8টা আমাদের বেস আছে। সো 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত বা 0 থেকে 7 পর্যন্ত এখানে অলরেডি 8টা তোমার সংখ্যা আছে। সো 8টার থ্রুতে এই 8টা হইল তোমার অক্টালের মেইন যে বেস, যেটাকে আমরা বলি বা মেইন ভিত। হ্যাঁ, আমরা এটাকে বেস বলতে পারি, যে এই সংখ্যাগুলি হলো একদম মূল বেজে এগুলি থাকে বেজে।
এখন বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হয়, সেম ভাবেই রিপিট হয়। যখন ওর 7 মানে ওর কোটা পূরণ হয়ে গেছে, মনে করো আমরা 7 পর্যন্ত ধরলাম যে ওর একটা তোমার আছে, কোটা পর্যন্ত আছে বা তোমার একটা অ্যালোকেটেড থাকে। এখন যখন শেষ হয়ে যায় তখন কি হয়, তখন পরবর্তী সংখ্যার জন্য এইখান থেকে যেই দ্বিতীয় সংখ্যাটা আছে সেটা আসবে। যেমন এই যে 1 আসলো, এরপর কি হবে, এই সংখ্যাগুলি আবার রিপিটেডলি বসে যাবে। এই যে 0 1 2 3 4, এভাবে ও কত পর্যন্ত যাবে, এনি গেস? 17 পর্যন্ত যেতে পারবে। কারণ ও 18 লেখার জন্য যে 8 দরকার, এই 8 ওর বেজের মধ্যে নাই। তখনও কি করে, তখন যখন ও 17 কমপ্লিট হয়ে যায় তখন আবার এই সেম প্রসেস রিপিট করে। কিভাবে, এই পরবর্তী সংখ্যাটা চলে আসে, এই যে 2, তখন এখানে আসবে 2, এরপর কি হবে, আবার এই সংখ্যাগুলি বসবে 20 21 22, এভাবে করে সংখ্যাগুলি চলে আসবে। আচ্ছা, এটা মনে একটু ফ্রেমের বাইরে চলে গেছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, একটু দুঃখিত ইনকনভেনিয়েন্সের জন্য। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে আসি। সো এই যে 2, ঠিক আছে, এরপরে চলে আসবে 0 21 22, এভাবে করে এই সংখ্যাটা নামবে। সেটাই হলো তোমার যখন আমরা অক্টালে এক্সপ্রেস করব সংখ্যাটা। আচ্ছা, সো সো এই 4টা হলো আমাদের যেই পদ্ধতিগুলো, যেই দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। সো এখানে সবগুলির একটা চার্ট দেওয়া আছে যে কোন সংখ্যা পদ্ধতি কতটুকু পর্যন্ত যায়। সো আমাদের এখানে দেখছি যে আমরা 9 পর 10 চলে আসছে, ওর এখানে 2টা শেষ, পরবর্তীতে আবারও শুরু করছে প্রথম 2টা থেকে। ও অক্টালের ক্ষেত্রে 7 পর্যন্ত ওর কোটা থাকে আর ডিজিট কমপ্লিট হওয়ার জন্য। পরবর্তীতে 10 11 12 13 এভাবে করে যে 17 পর্যন্ত আসে, এরপরে আবার দেখায় যে 20 চলে আসছে এখানে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে F পর্যন্ত যাবে, পরবর্তীতে আবার এই 0 এভাবে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ নাম্বার সিস্টেম, এক নাম্বার পদ্ধতি থেকে তোমরা অন্য একটা নাম্বার পদ্ধতিতে কিভাবে নিবা সেটার জন্য। সো আমরা ডেসিমেল থেকে অক্টালে নিতে পারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারে, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে পারে, আবার বাইনারি থেকেও ডেসিমেলে যেতে পারে, আবার ডিরেক্টলি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল বাইনারিতে আসতে পারে, অক্টাল থেকে বাইনারিতে আসতে পারে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে পারে, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টালেও যেতে পারে। মানে এগুলি সবগুলি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ সম্ভব। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলি আস্তে আস্তে দেখব। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস 10, হ্যাঁ, বাকিদের তো বেস তোমরা জানোই যে এটার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16, বাইনারির ক্ষেত্রে 2 এবং তোমার অক্টালের ক্ষেত্রে এটা হলো 8। এখন আচ্ছা, এখন হলো আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব যে কিভাবে আসলে দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। একটু পানি খেয়ে নিচ্ছি। সো আমাদের এখানে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে যেটা হলো 99, এবং এটাকে বলছে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে কোনো একটা সংখ্যাকে যখন আমাদের বাইনারিতে রূপান্তর করতে হয়, সেই ক্ষেত্রে যেই বেজে নিতে হবে সেই বেজটা দিয়ে ওকে আমরা পূর্ণ সংখ্যাটাকে ডিভাইড করব এবং দশমিক যে সংখ্যাটা থাকে সেই দশমিক সংখ্যাকে আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, হয়তো তোমরা বুঝো নাই, আমি আবার এক্সপ্লেন করে দেখে দিচ্ছি, তাহলে তোমরা আশা করি ইনশাল্লাহ সহজে বুঝতে পারবা। সো এখানে আমাদের কত আছে, এখানে আছে 99। ওকে, এখন আমাদের নিতে হবে কোন, দেওয়া আছে কিসে, দেওয়া আছে দশমিকে, আমাদেরকে নিতে হবে কিসে, বাইনারিতে। তাহলে যেটা নিতে হবে সেই সংখ্যাটা বেস দিয়ে এই সংখ্যাটাকে ডিভাইড করব আমরা। সো এখানে 99, এখানে 49 পর্যন্ত যাবে। 49 যদি যায় তাহলে হবে 98, আমাদের হাতে থাকবে
বাকি থাকবে আরও 1 হাতে না, এটা বাকি থাকবে। আচ্ছা, পরে যেটা 24, মানে আমরা এখান দিয়ে দেখবো যে এই সংখ্যাটার মধ্যে কত হাইয়েস্ট যাচ্ছে। সো এখানেও আমাদের 1 বাকি থাকবে। 2, 12, এই ক্ষেত্রে এটা কোনো বাকি থাকে না, তাই হবে 0। এর পরবর্তীতে 2, এখানে তোমার 6, এটাও থাকবে 0। 2, 3, 0, 2, 1, 1। এখন পরবর্তী লাস্টে যেটা, যে এখানে যখন 1 আর 1 থাকে, মানে কি আমার 3-এর মধ্যে 2 একবার যায় আর আমাদের বাকি থাকে 1। সো এই 2 দিয়ে 0 এই 1-এর মধ্যে যায় না, যার ফলে এটার ভ্যালু হয় 0, আর এই একটাই এখানে বসে যায়। ঠিক আছে, সো আমাদের কিন্তু এটা অলরেডি বাইনারিতে চলে গেছে। এখন কিভাবে আমরা এই সংখ্যাটা লিখব? উপর থেকে ধরবো নাকি এই নিচে থেকে উপরে যাব, কিভাবে? সো সবসময় মাথায় রাখবা এই সংখ্যাটা আসবে নিচের থেকে উপরে। ঠিক আছে, সবসময় সংখ্যাটা নিচের থেকে উপরে যাবে, কারণ এই নিচের সংখ্যাটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা MSB, আর এটাকে বলা হয় লেস সিগনিফিকেন্ট বিট, LSB। সো আমরা সবসময় নিচের থেকে সংখ্যাটা নিব, নিচের থেকে উপরের দিকে যাব। সো আমরা যদি সেভাবে লিখি তাহলে আমরা সংখ্যাটা কি পাচ্ছি দেখো। সো এই ক্ষেত্রে আমরা নিচের থেকে যদি নেই, এখান থেকে লেখা শুরু করব। সো 1, 1, 0, 0, 0, 1, 1। এটা হলো এখন আমাদের সংখ্যাটা বাইনারিতে চলে আসছে। যে তো 99-এর কারেসপন্ডিং যে বাইনারি সংখ্যা সেটা হলো এটা। আচ্ছা আচ্ছা, সো এটা হলো গেল পূর্ণ সংখ্যা পার্ট। যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, ভগ্নাংশ না, যদি কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি দশমিক থেকে আমাদেরকে বাইনারিতে নিতে হয়, সেই ক্ষেত্রে এখন আমরা দেখব যে আমাদের ভগ্নাংশের পার্টটা কি যাচ্ছে। যে যদি আমাদের ভগ্নাংশ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি কাজ করব। সো এটার জন্য পরের কোন একটা পেজ আছে? আচ্ছা না, আচ্ছা এখান থেকে আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে অমিট করে দিচ্ছি, এই সংখ্যাটা আমরা এই পাশে করে দিই। হ্যাঁ, আচ্ছা এই সংখ্যাটাকে এখানে লিখে রাখি, যে আচ্ছা এখানেই দিয়ে দিই। সো আমরা এটার জন্য পেয়েছিলাম কত? 1, 1, 0, 0, 0, 1, 1। তোমরা এখানে জাস্ট লাস্টে গিয়ে এই সংখ্যাটা দিয়ে দিবা, যাতে যেই বেইজের সংখ্যা, যেই সংখ্যা ভিত্তিক সেটা যেন বোঝা যায়। আচ্ছা আমরা এখন যদি দশমিকটাকে করি, দশমিকের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যেই সংখ্যা পদ্ধতিতে নিতে হবে দশমিকের পার্টটাকে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমাদের এখানে দশমিক ডেসিমেলে দেওয়া আছে, যেটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। সো বাইনারির জন্য আমাদের এখানে 2। সো আমরা 2 দিয়ে এটাকে গুণন করব। আচ্ছা এই ক্ষেত্রে দেখো, সো এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হবে 0.775। আচ্ছা 0.750। আচ্ছা সো এটার পূর্ণ সংখ্যার পার্টটা কত? দশমিকের আগের পার্ট কত? এখানে দশমিকের আগে যে পার্ট সেটা হলো 0। ঠিক আছে, এখন দশমিকের আগের পার্টটাকে যদি আমরা এই সাইডে রেখে দেই, মানে পূর্ণ সংখ্যাটাকে, এর পরবর্তীতে আবার এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে তোমার 1.50। ঠিক আছে, কারণ কিভাবে এটা
1.50 যেটা আমাদের এখানে পূর্ণ সংখ্যা চলে আসবে 1-এ এবং বাকি সংখ্যা চলে যাবে 0.0-তে। আর যেহেতু এখনও আমাদের এই সংখ্যাটা বাকি আছে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা পাবো, এটা হলো 1.00। সো যখন এই 00 যখন চলে আসবে ঠিক আমরা এই পার্টের তখন আমাদের আর দরকার নেই, আর ক্যালকুলেশনের বেশি যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এই ক্ষেত্রে সংখ্যাটা কিভাবে নিব। আমরা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের থেকে উপরে গেছি বা বটম থেকে টপে গেছি, কিন্তু দশমিকের পার্টের ক্ষেত্রে বা ভগ্নাংশের যে পার্টটা থাকে সেই পার্টের ক্ষেত্রে আমাদের হলো উল্টা, এটা হলো উপর থেকে নিচে আসবে। এই সংখ্যাটা আগে যাবে, পরবর্তীতে এই সংখ্যাগুলি আসবে। সো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা এটা সংখ্যাটা পাবো 0.1 দশমিক। এটা আমাদের যেই 0.375 এটার যে দশমিক ভ্যালু, এটার করেসপন্ডিং বাইনারি ভ্যালু হলো 0.11। এটা হলো আমাদের করেসপন্ডিং বাইনারি ভ্যালু। আচ্ছা, সো এরপরের আমাদের যে পার্টটা আছে সেটা আমরা দেখি। আমাদেরকে এখন বলছে দশমিক থেকে অক্টালে রূপান্তর করার জন্য। সো দশমিকের বেস 10, অক্টালের বেস 8। সো আমরা আগেও বলছি যে যেই বেস থেকে যেই বেসে নিতে হবে ঠিক সেই বেসটাকে দিয়ে ওই সংখ্যাটাকে ডিভাইড করবো আমরা। সো আমাদের এখানে যে অক্টালে নিতে হবে, আমাদের বেসে হলো এখানে কারেন্টলি 8। সো এই সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে আমরা অক্টালের জন্য পেয়ে যাব। সো এখানে আছে 469 8 দিয়ে যদি আমরা দেই তাহলে হবে 64। আচ্ছা, এটা সম্ভবত 58 দিয়ে যাবে। হ্যাঁ, 40 আর 64, আমাদের বাকি থাকবে আর 5। পরবর্তীতে এটাকে যদি আবার 8 দিয়ে যাই সেক্ষেত্রে 7 দিয়ে যাবে আর বাকি থাকবে 2। 7 8 56, সো আমাদের বাকি থাকবে আর 2। আবার যদি দেই 8 দিয়ে, এক্ষেত্রে এটা হয়ে যাবে 0, এটা হবে 7। তাহলে আমরা কি পেলাম? কারণ এবার দেখো এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা সংখ্যা নিব এভাবে। সো এটা আসবে 7 2 5। এটাই হলো এই সংখ্যাটার, এই 469 এর ডেসিমেল সংখ্যার করেসপন্ডিং অক্টাল সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যেহেতু এটা প্রসেসটা অনেকটা আগের রকম এবং সবগুলি যেসব সংখ্যাগুলি এভাবে রূপান্তর করতে হবে সবগুলির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি পূর্ণ সংখ্যা থাকে, যদি কোনো স্পেসিফিক কোনো সংখ্যা পদ্ধতি নিতে বলে ঠিক এই পদ্ধতিতে ওই সংখ্যা পদ্ধতি দিয়ে জাস্ট ওই সংখ্যাটাকে ডিভাইড করলে আমরা ফাইনালি যে হাতে বাকিগুলি থাকে এই সংখ্যাটাই হলো আমাদের ওইটার করেসপন্ডিং ওই সংখ্যাটা। যেমন এই যে অক্টালের ক্ষেত্রে এই 7 2 5 এটাই হলো এটার করেসপন্ডিং অক্টাল নাম্বার। আচ্ছা, এখন আমাদের যেটা আছে, যেহেতু এইখানে দশমিকের একটা পার্ট আছে আর এইখানেও টোটাল সংখ্যা এবং দশমিকের একটা পার্ট আছে, সো আমরা এখন সেকেন্ড ম্যাথটা দেখব যে এটা কিভাবে করা হয়েছে। সো আমি এটা অমিট করে দিচ্ছি। আচ্ছা, সো এখানে আছে আমার 0.4685। এখানে আমার যেহেতু এটা ভগ্নাংশ আছে আমাকে 8 দিয়ে এটাকে প্রথমে গুণ করতে হবে, গুণ করে আমরা টোটাল ইসে নিয়ে আসবো এটাকে। সো এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা সম্ভবত আসবে
আর হলো তোমার 5 4 32 37। আচ্ছা, এরকম একটা সংখ্যা আসবে। হ্যাঁ, এটা হলো আমাদের প্রথম পার্টের যেই ক্যালকুলেশনটা সেটা। এখন আমাদের দশমিকের পরে যেহেতু আর একটা সংখ্যা আছে, সেটাকে আবার আমরা সেম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব। 0 0 0। আচ্ছা, 60। সো আমরা দশমিকের আগের দুইটা পার্ট পাইছি এবং এই পার্টে আমরা সব শূন্য পাইছি। সো আমাদের এখানে আর পরবর্তীতে আর মাল্টিপ্লাই করতে হচ্ছে না। সো আমরা এখন যেটা করব, এটা হবে উপর থেকে নিচে আসবে। দশমিকের ক্ষেত্রে সবসময় সংখ্যাটা আসবে, যে পূর্ণ সংখ্যাটা, সেটা উপর থেকে নিচে নামবে। সো এখানে আছে 3 আর 6। সো এটার আসবে 0.36। আচ্ছা, হ্যাঁ, 3 আর 6। সো সো আমরা এখন একটা পূর্ণ সংখ্যাটা দেখেছি, একটা ভগ্নাংশ নিয়ে যেটা থাকে সেটাও আমরা দেখেছি। এখন আমরা একটা কম্বাইনলি দেখব, যে যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই একসাথে থাকে সেক্ষেত্রে কী করব। সো আমি এটাও মুছে দিচ্ছি। এটার সো এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে আছে 23 এবং দশমিকের পরে আছে 125। সো আমরা প্রথমে যে পার্টটা নিয়ে করব সেটা হলো ইন্টিজার পার্ট। দশমিকের আগের পার্টটা নিয়ে আমরা এখানে করব। সো এই পার্টটা নিয়ে আমরা আগে প্রথমে কাজ করব। তাহলে যদি এখানে 23 থাকে, সো আমরা কি বলেছিলাম যে যেই সংখ্যা পদ্ধতির বেইজে নিতে হবে সেই সংখ্যা পদ্ধতিটিকে দিয়ে যেটা অলরেডি আছে সেটাকে আমরা ডিভাইড করব। সো আমাদের অলরেডি 23 দেওয়া আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, আমাদেরকে নিতে হবে অক্টালে। সো অক্টালের বেইজ হলো 8। তো আমরা কি করব, এখন আমরা 8 দিয়ে এই সংখ্যাটাকে ডিভাইড করব। তাহলে আমি এখানে নিয়ে আসলাম 8। এখন আমরা দেখব যে 23-এর মধ্যে 8টা কতবার যায় এবং কতটুকু বাকি থাকে। সো আমরা জানি এখানে যাবে 2 বার যাবে 16 এবং এখানে 7 বাকি থাকবে। পরবর্তীতে এটা আবার 8, যেহেতু এখানে যাবে না, এটার জন্য এখানে হয়ে যাবে 0 এবং এই সংখ্যাটা এখানে ডিরেক্টলি বসে যাবে। সো আমি 23 এর জন্য আমার যেই কারেসপন্ডিং অক্টাল সংখ্যাটা সেটা হলো এইভাবে। আমি আবারও বলতেছি, পূর্ণ সংখ্যার সময় অবশ্যই নিচের থেকে উপরের দিকে কাউন্ট করবা সংখ্যা, কখনোই ভুলে উপর থেকে নিবে না, তাহলে কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে জিনিসটা দেখো, অরিজিনাল সংখ্যা হওয়ার কথা 27, কিন্তু তুমি যদি উপর থেকে নিচে নাও এটা হয়ে যাবে 72। হ্যাঁ, এখন তুমি যদি মিলাও যে অক্টালের মধ্যে সংখ্যার মধ্যে পড়ে কিনা, হ্যাঁ অক্টালের সংখ্যার মধ্যেই পড়বে। 7 আর 2 দুইটাই অক্টাল বেজের 8-এর 0 থেকে 7-এর মধ্যেই আছে, কিন্তু তাই বলে কি এটা সঠিক না। কারণ তুমি যখন কাউন্ট করতেছো তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা থাকতেছে নিচে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। সো তুমি যখন এখান থেকে নিবা তখন তোমাকে আগে 2 আসতে নিতে হবে, পরে 7 নিতে হবে। ঠিক আছে, তোমরা এটা করার সময় একটু খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আমরা এখন যদি দশমিকের পার্টের জন্য করি তাহলে আমরা এখানে পাবো 1 2 5। আচ্ছা, সো আমাদেরকে অক্টাল নিতে হবে। সো আমরা অক্টালের বেস দিয়ে মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো তোমার 5 আমাদের সম্ভবত একটা মাল্টিপ্লাই করলে আমরা ফুল পাবো। আমরা 125-এর জন্য পাবো 1000 বা 1000। 1000-এর ক্ষেত্রে দশমিকের পরে আছে আমাদের 3টা শূন্য আর প্রথমে আছে 100। আমরা এই একটা সংখ্যাই নিব। আর দশমিকের ক্ষেত্রে যেটা সেটা হলো উপর থেকে নিচে আসবে, আর এটার ক্ষেত্রে হলো নিচের থেকে উপরে যাবে। এটা খালি তোমরা সবসময় মনে রাখবা। তাহলে আমরা এখান থেকে পাইছি কত, পূর্ণ সংখ্যার জন্য পাইছি 27। সো আমরা এটা লিখি, পূর্ণ সংখ্যার জন্য আমরা পাইছি 27 এবং ভগ্নাংশ পার্টের জন্য কত পাইছি, 1। সো এটাই হলো আমাদের এই সংখ্যাটা 23.125-এর কারেসপন্ডিং অক্টাল যে সংখ্যাটা সেটা হলো এটা। ঠিক আছে, সো আমরা এখন পরের অন্য একটা এক্সাম্পল দেখব যেটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। আচ্ছা, আমরা এতক্ষণ করছি দশমিক থেকে অক্টালে করছি, এখন আমরা করব
দশমিক থেকে হেক্সাডেসিমেলে। হ্যাঁ, হেক্সাডেসিমেলের বেস কত আমরা জানি, সেটা হলো 16। হেক্সাডেসিমেলের বেস কত? 16। তাহলে আমি কি বলেছিলাম, যেই সংখ্যাটাতে থাকবে সেই সংখ্যাটাকে যেই সংখ্যা পদ্ধতিতে নিতে হবে সেই সংখ্যা পদ্ধতি দিয়ে এই সংখ্যাটাকে ডিভাইড করব। তাহলে আমাকে যেহেতু হেক্সাডেসিমেল নিতে হবে, আমি পাবো 16। এই 16 সংখ্যা দিয়ে 850কে আমরা কি করব? ডিভাইড করব। সো ডিভাইড করলে আমরা তখন বাকি যে পার্টটা আমাদের থাকে, যে কতটুকু বাকি আছে বা কতটুকু হাতে আছে বাক্সের, সেইটা দিয়ে আমরা এই টোটাল সংখ্যাটার হেক্সাডেসিমেল কাউন্ট বের করে ফেলতে পারবো। সো এটার জন্য আমরা এখানে এই 5টা অঙ্ক করি। আচ্ছা, সো আমাদের এখানে আছে 850। হ্যাঁ, সো আমাকে ডিভাইড করতে হবে 16 দিয়ে। ঠিক আছে, তো 16 দিয়ে 850-এর মধ্যে কতবার যাবে সেটা আমরা দেখব। আচ্ছা, সো এখন আমরা যদি এখানে দেখি তাহলে হলো আমার 16 5 30 6 আর 50 16 আর 5 30। আমাদের এখানে 16 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? ঠিক আছে, 50 মনে হয় এখানে একটা সংখ্যা পাওয়া যেটা হলো 53 এর কাছাকাছি একটা। হ্যাঁ, আমরা 53 দিলে, আমরা 53 দিয়ে টাইমস যদি যাই তাহলে আমরা এখানে 848-এর মতো পাবো। তো আমাদের বাকি থাকবে অলমোস্ট আমার 2-এর মতো বাকি থাকবে। সো 16কে দিয়ে যখন আমরা যাব তখন সেটাকে আমরা পাবো কি, যখন 850-কে আমরা 16 দিয়ে ডিভাইড করলাম সেক্ষেত্রে আমরা 53 দিয়ে পাইছি, এবং আমাদের বাকি আছে কত? আমাদের বাকি আছে আর এদিকে 2। এখন আবার এই 53-কে 16 দিয়ে যেতে হবে, যে ক্ষেত্রে আমরা 16 পাবো 3, এখানে বাকি থাকবে 5। পরবর্তীতে এই 16-র ক্ষেত্রে যদি আবার যায় তাহলে এই সংখ্যাটা আসবে 0, এটা হবে 3। তাহলে আমরা এখন নিচের থেকে উপর দিকে যাব, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা পাবো 3 5 2। সো এটার ক্ষেত্রে আমরা যেটা পাবো হলো 3 5 2। এই যে এই সংখ্যাটা, 3 5 2, আমরা যে সংখ্যাটা পাইছি এটা হলো আমাদের কারেসপন্ডিং হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা, এখন আমাদের যে পার্টটা আছে সেটা হলো আমাদের দশমিকের একটা পার্ট আছে। সো দশমিকের পার্টের জন্য আমরা কি করব, যেহেতু দশমিকের পার্টের জন্য আমরা জানি যে এটাকে মাল্টিপ্লাই করতে হবে ওই যে বেসের জন্য সেই বেসের সংখ্যা দিয়ে। তো 16 দিয়ে আমরা যদি 850-কে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা পাবো তোমার এখানে আমার করা আছে, সেটা হবে এখানে তো এরকম কিছু একটা টার্ম আসবে 13,600। সো 13,600 এরকম একটা টার্ম আমাদের আসবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে। সো আমরা ভগ্নাংশের পার্টটাকে এদিকে রাখবো এবং পূর্ণ সংখ্যাটাকে বাম দিকে রাখবো। এই সংখ্যাটাকে আবার আমরা মাল্টিপ্লাই করব। সো এই সংখ্যাটাকে আমরা আবার মাল্টিপ্লাই করব যে পরবর্তী আমাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটার জন্য। সো আমাদের এই সংখ্যাটার জন্য আমাদের এখানে লাগবে, সেটা হবে তোমার 0 আর এখানে আসবে তোমার, আচ্ছা এটা এখানে আমি একটু এখানে যে জিনিসটা আছে আমাদের সাইডে করে দিচ্ছি 6 সো এখানে আসবে তোমার 960।
এই পার্টটাকে শুধুমাত্র আমরা যখন মাল্টিপ্লাই করব তখন আমাদের এই পার্টটা আসবে। এখন বাকি যে পার্টটা আছে সেটা হলো এখানে আবার 16 দিয়ে আরেকটা মাল্টিপ্লাই আমাদের এখানে করতে হবে যে পরবর্তী সংখ্যার বের করার জন্য। সো এই ক্ষেত্রেও আমাদের যেটা আসবে, সরি এখানে আমি অনেক সংখ্যা ভুল লিখছি, এখানে একটা শূন্য আসবে বেশি। সো সেম সংখ্যা যেহেতু আসছে এখানেও আবার আমি জানি যে 9 আসবে এবং এখানে আবার 6 আসবে। সো এই প্রসেসটা অনেকটা রিপিটেড হয়ে যাচ্ছে। তো রিপিটেড হয়ে গেলে আমরা এখানে জাস্ট কি করব, আমরা এখানে এই 3টা সংখ্যা পর্যন্ত নিলেও হবে। সো আমরা জানি হেক্সাডেসিমেলে যেহেতু, তো হেক্সাডেসিমেলে 13 এই সংখ্যাটা কি আমরা 13 লিখি? আমরা 13 লিখি না, আমরা কি লিখি? এটার জন্য ডি। সো আমরা এখানে পেলাম ডি, এরপর পেলাম 99। সো আমরা এই পার্টটাকে যদি আমরা লিখি তাহলে এটার করেসপন্ডিংয়ে আমরা পাবো পয়েন্ট ডি, এটা তোমার 9 9, এখানে আরও যাবে দিয়ে এটা হলো 16। এই সংখ্যাটা হলো এই সংখ্যাটার করেসপন্ডিং হেক্সাডেসিমেল ভ্যালু। সো আমরা এখান থেকে দেখলাম দশমিক থেকে হেক্সাডেসিমেল পর্যন্ত। আচ্ছা, পরবর্তীতে আমাদের হলো বাইনারি থেকে দশমিকে রূপান্তর। বাইনারি থেকে দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করব। তো বাইনারিতে আমাদের বেস কি? 2। আমাদের নিতে হবে কার বেজে? দশমিক, মানে 10-এর বেজে, ডেসিমালের বেজে আমাদেরকে নিতে হবে। সো আমরা এই ম্যাথটা কীভাবে করব? যদি এই ধরনের অঙ্ক থাকে সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমাকে যেই বেজ দেওয়া আছে সেই বেজের পাওয়ার মাল্টিপ্লাই করে এই সংখ্যাটাকে আমরা দশমিকে নিয়ে যাব। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, সো প্রথম যে সংখ্যাটা আছে, প্রথমে আছে 1। তোমরা করবা কি, এটার সাথে প্রত্যেকটার সাথে 2 মাল্টিপ্লাই করে, মানে এই 1 এখানে আসলো, বেস 2 বসলো, পরবর্তী সংখ্যার আগে এখানে জাস্ট একটা প্লাস সাইন দিবা। প্লাস সাইন দেওয়ার পর এই সংখ্যাটাকে নিয়ে আসবা, আবার আসলো 1 ইন্টু 2 প্লাস, পরে আছে 0, তার সাথে 2 যোগ, এখানে আছে 1, তার সাথে আছে 2 এবং পরবর্তীতে আরেকটা আছে 1, তার সাথেও 2। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এটাকে জাস্ট একটু সরাই দিলাম। আচ্ছা হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে এখন পাওয়ার বসাবো। তো কীভাবে পাওয়ার বসাবো? যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা লাস্টের থেকে পাওয়ার বসানো শুরু করবো। এখানে বসাবো 0 1 2 3 4, এই প্রত্যেকটা 2-এর উপর একটা করে পাওয়ার বসে গেছে। এখন তুমি যে টার্মটা বের করবা যে 1 ইন্টু 2 পাওয়ার টু দি 4 কত হয়? 2 পাওয়ার টু দি 4 16 বা 16। এরপরে বসালাম 1 ইন্টু 2 পাওয়ার টু দি 3। 2 পাওয়ার টু দি 3 এর ভ্যালু কত? 8। দিলাম 8। 0 টার্মটা তোমরা স্কিপ করতে পারো চাইলে, এখানে যেহেতু আমি দেখাই দিচ্ছি, যদিও এটা তোমাদের ব্রডে করার সময় প্রয়োজন হবে না। এখানে হবে 4, এটা হবে 1 এবং এটার সাথে মাল্টিপ্লাই হবে 2 এবং 1। এখানে কি বসবে? এই টার্মটার জন্য এখানে কি আসবে? আমি প্রথম দিকেও বলেছিলাম যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসেবে 0 থাকে, 0 থাকে, যে কোনো সংখ্যা n, কোনো একটা সংখ্যা n, হ্যাঁ কোনো একটা সংখ্যা আছে n, n এর পাওয়ারে 0 আছে, এটার ভ্যালু হবে 1। এটা যেই সংখ্যাই হোক, ওর পাওয়ারে যদি 0 থাকে ওর ভ্যালু হবে সবসময় 1 আসবে, সবসময় 1। তাহলে যদি সবসময় 1 হয়, এখানে আমরা তাহলে 1 পাচ্ছি। আমরা এখানে 1 পাচ্ছি। সো এখন আমরা যদি যোগ করি 16 ইন্টু 1 16, 8, এই ভ্যালুটা হবে 0। তোমরা চাইলে এটা পুরোপুরি স্কিপ করে দিতে পারো, 2 এবং 1। সো আলটিমেটলি তুমি এখন যদি যোগ করো তাহলে কত পাবা? 16 8 24 25 26 27। এই সংখ্যাটা হলো এই সংখ্যাটার, বাইনারি সংখ্যাটার করেসপন্ডিং দশমিক সংখ্যা হলো এটা। বুঝতে পারছো তোমরা?
এখানে জাস্ট তোমরা যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসাবা, যেই বেজে ছিল সেই বেজটা আসবে। এবং যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা রাইট সাইড থেকে তোমরা পাওয়ার বসানো শুরু করবা। 0 1 2 3 4 5, নট এখান থেকে বসাবা না, এখান থেকে বসালে কিন্তু তোমার ভ্যালু ভুল আসবে। সো তুমি ওই পাশ থেকে বসানো শুরু করবা। আচ্ছা, তো সেমভাবে এই অঙ্কটা আমরা দেখি কিভাবে আছে। সো আমরা এটার জন্য লিখলাম 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আচ্ছা, আমি উপরেরটা যেহেতু একটু ক্লোজ চলে আসছে, আমি জাস্ট এটাকে একটু সরাই দিচ্ছি। আচ্ছা, সেটারটা পাইছিলাম কত আমরা, 27 10। আচ্ছা, এখন সেম নিয়মে আমরা এটাকে যদি করি তাহলে আমরা পাওয়ার বসাবো কোন ধার থেকে? আমাদের পাওয়ার বসাইতে হবে সবসময় রাইট সাইড থেকে। সো আমরা রাইট সাইডে এখানে বসাবো 0 1 2 3 4 5। এ হলো আমাদের পাওয়ার বসে গেছে। সো 1 power to the 4 32 প্লাস, আমি এই জিরোর পার্টটা এবার স্কিপ করতেছি, আর হলো 1 ইন্টু 8, এই পার্টটাও স্কিপ করতেছি, এটা আমি দুইটাই স্কিপ করতেছি কারণ এই দুইটার ভ্যালু 0 আসবে, তোমরা বুঝে গেছো অলরেডি। সো 2 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1, এই যে এখানে কিন্তু সেম অ্যাপ্লাই হয়েছে, কোনো একটা সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে সেটার ভ্যালু হবে 1। আচ্ছা, এখন আমরা যদি বসি এখানে হবে 32 8 2 1, তাহলে আমরা পাচ্ছি 43 বা 43। এই সংখ্যাটাই হলো এই সংখ্যাটার কি কারেসপন্ডিং বাইনারি ভ্যালু। এখন পরবর্তীতে যে সংখ্যাটা আছে এটা একটু ট্রিকি। কিভাবে ট্রিকি? এটার আগে কিন্তু দশমিক দিছে, মানে এই পার্টটা পুরোটাই দশমিকের ভিতরে। এই যে এখানে যদি আমরা শূন্য কাউন্ট করি, যে এই ব্র্যাকেটের আগে যদি আমরা ভাবি যে এখানে এই যে দশমিকটার আগে এখানে মনে করো একটা শূন্য আছে, এখানে মনে করো একটা শূন্য আছে। তো এটা পূর্ণ সংখ্যা, এই পার্ট বাদ, আমাদের আছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা কি করবা? ভগ্নাংশের ক্ষেত্রে যেটা করতে হবে সেম ভাবেই বসাবা। হ্যাঁ, এইগুলি যেভাবে বসাইছো, হ্যাঁ, পাওয়ার বাদে ঠিক সেম ভাবেই বসাবা। সো 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 2। আচ্ছা, সো এখন যেই হিসাবটা করতে হবে, তুমি দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করছি লাস্টের থেকে পাওয়ার বসাইছি। এখন যদি এটার পরে কোনো দশমিক থাকতো, দশমিক কিন্তু এটার পরে বসতো। হ্যাঁ, এই পার্টের পরে গিয়ে দশমিক সংখ্যাটা বসতো। তো এর পার্টের যদি ওই পাশে চলে যেত তখন কি জিরোর পরে আর পাওয়ার হিসেবে কি আসে? তখন পাওয়ার হিসেবে কি -1 -2 -3, এভাবে এই সংখ্যাগুলি বাড়ে। তো ঠিক সেমভাবেই যেহেতু এখানে দশমিক আছে, আমরা এখানেও সেই সংখ্যাটা এভাবেই বাড়াবো। সো এখানে প্রথমটা আসবে ইনভার্স 1, ইনভার্স 2 3 4 5, 5টা বোঝা যাচ্ছে না, 5, ঠিক আছে। সো যখন আমরা
দশমিকের পার্টের অঙ্ক করব, দশমিকের পার্ট হিসাব করব, তখন সেমভাবেই পাওয়ারের উপরে যে বেসটা থাকবে বেজের উপরে ইনভার্স হিসেবে পাওয়ার বসা শুরু করবে এবং সেটা প্রথম থেকে বসবে। হ্যাঁ, যখন পূর্ণ সংখ্যা ছিল তখন রাইট সাইড থেকে বসছে, যখন দশমিক সংখ্যা হবে তখন লেফট সাইড থেকে যাবে। এটা শুধু মাথায় রাখতে হবে যে যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আসবে রাইট সাইড থেকে, আর যখন দশমিক সংখ্যা থাকবে তখন তোমরা লেফট সাইড থেকে পাওয়ার বসাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা পাই 1 ইন্টু 1/2 মানে দ্যাটস হাফ। এরপরে যেটা আছে জিরো পার্ট বাদ দিয়ে দিচ্ছি, 1 ইন্টু 2 পার্ট আছে 3 ইনভার্স দ্যাট ইজ 1/8। এই পার্টও বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে থাকে বাকি 1 ইন্টু, এটা হবে 1 ইন্টু, এটা হবে 1 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই 32। ঠিক আছে, এখন আমাদের এই দশমিকের জাস্ট খালি বের করে এগুলি যোগ করতে হবে। সো 1-এর ক্ষেত্রে এখানে হলো হাফ, সো আমরা এখান থেকে পাবো 0.5, এখান থেকে পাবো 1/8, 0.125, আর এটা পাবো সম্ভবত 0.06 সামথিং, 0.0325 এরকম একটা টার্ম পাবো, 0.0325। এটা হবে, সরি এটা একটু ভুল হয়েছে আমার, এটা হবে 3125। তোমরা ডিরেক্টলি এটা ক্যালকুলেটর দিলে এরকম একটা ভ্যালু তোমরা পাবা। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই সংখ্যাটা যোগ করতে হবে। ঠিক আছে, আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা পাবো 0.65 575, 1 2 6, then tomorrow 5 6 2 5, 65625। এই সংখ্যাটাই হলো আমাদের দশমিকে যে সংখ্যাটা চলে আসছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি 0.65625। এই সংখ্যাটাই হলো এই সংখ্যাটার, এই বাইনারি দশমিক বাইনারি পার্টটার যেই দশমিক বাইনারি পার্টের মানে ভগ্নাংশ, বাইনারির ভগ্নাংশ পার্টের করেসপন্ডিং দশমিক ভ্যালু হলো এটা। সো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন আপাতত থাকবে না যে যদি পূর্ণ সংখ্যা হয় সেই ক্ষেত্রে কোন প্রসেসে যেতে হবে, এবং যদি পূর্ণ সংখ্যা না হয়, যদি ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে পাওয়ারগুলো কীভাবে বসাতে হবে। এইটার ক্ষেত্রে মূল যে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা পাওয়ারটা কিভাবে বসাবো। যদি পূর্ণ সংখ্যা হয় সেই ক্ষেত্রে লেফট সাইড রাইট সাইড থেকে তোমাদের পাওয়ার বসে আসতে হবে, সেটা হলো এই বেজের উপরে পাওয়ার বসে আসবে। আর যদি কোনো দশমিক বা ভগ্নাংশ পার্টের কাজ নিয়ে তোমরা কাজ করো সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে তোমরা এই লেফট সাইড থেকে বসে যাবে, আর ওইটার ক্ষেত্রে রাইট সাইড থেকে আসবে, এটার ক্ষেত্রে লেফট সাইড থেকে বসে যাবে, যে ইনভার্স হিসেবে বসে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে হবে। অক্টাল থেকে দশমিকের ক্ষেত্রে আমাদের যেই কাজটা হয় সেটা হলো যে আমাদের যেহেতু অক্টালের ক্ষেত্রে, অক্টাল থেকে দশমিকের ক্ষেত্রে আমাদের অক্টালে আছে, আমাদেরকে দশমিকে নিতে হবে। ঠিক সেমভাবেই এটাও ওই অঙ্কটার মতোই, যে আগের যে পার্টটা করছি আমরা, যে এখানে যে পাওয়ার বসাইছি এবং বেস বসাইছি এবং তার উপর পাওয়ার বসাইছি, ঠিক সেমভাবে এটা থেকে আমরা যদি যাই তাহলে 1 বেস হলো 8-এ আছে, 2 বেস 8 এবং 3 তার সাথেও বেস আছে 8। আচ্ছা, এখন পাওয়ার কোথায় বসাবো? আমি একটু আগেও বলেছি যে
যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার বসাতে হবে ডান সাইড থেকে, রাইট সাইড থেকে। তো আমরা এখান থেকে পাওয়ার বসে আসবো 1 2 এবং 2। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি, আমরা এখানে পাবো 64, এরপরে পাবো 8, এবং পরবর্তীতে এই সেম জিনিসটাই এসেছে যে কোনো সংখ্যার উপর 0 থাকলে এই সংখ্যাটা হবে 1। আচ্ছা, 64 প্লাস 3, তাহলে আমরা এই সংখ্যাটা পাবো কত এখন? 83। এই সংখ্যাটাই হলো এই সংখ্যাটার কারেসপন্ডিং যেই ডেসিমাল সংখ্যা। আচ্ছা, ঠিক সেমভাবে আমরা এই প্রসিডিউরটা ফলো করেই আমরা পরের অঙ্কটা করব। যেহেতু আমাদের এখানে অক্টালের থেকে আমাদেরকে ডেসিমেলে নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেম প্রসিডিউরটা আবার ফলো করব, যেহেতু এবং এটা সেটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে হলো 4, 4-এর সাথে এখানে বেস হিসেবে আসবে 8, তার সাথে যোগ হয়ে চলে আসবে পরের সংখ্যা এবং গুণ হয়ে বসবে বেস, এবং তারপরে লাস্টের সংখ্যা বসবে এবং তার সাথে বসবে বেস। এবং যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা পাওয়ার বসানো শুরু করবো রাইট সাইড থেকে, 0 1 এবং 2। তো সেই ক্ষেত্রে এটা হবে 4 × 64 প্লাস 5 × 8 প্লাস 0 × 1। এই পার্টটা এমনিও না লিখলেও হবে, যেহেতু যে কোনো কিছুর সাথেই 0 যদি মাল্টিপ্লাই হিসেবে বসে সেটা 0ই হবে, আমরা জানি। সো এখানে বসবে 256, এটা বসবে 40, পরেরটা বসবে 0। সো এটা আর এটা যোগ করলে আমরা পাবো 200, আমরা এখান থেকে পাবো 296। ঠিক আছে, যে সংখ্যাটা আমরা কোথায় নিছি? ডেসিমেলে নিছি। তো ডেসিমেলের জন্য আমাদের লাস্টে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে যেই সংখ্যাটা আমরা নিচ্ছি সেই সংখ্যাটার বেসটা আমরা লাস্টে উল্লেখ করে দিব, নাহলে আমরা বুঝতে পারবো না। বা পরীক্ষার হলে তোমরা যখনই লিখবা তখনই এটা মাথায় রাখবা যে তোমরা যখন কনভার্সন করে কোনো সিস্টেমের সংখ্যা নিয়ে গেছো সেটা কোন সংখ্যায় নিছো সেটা উল্লেখ করে দিবা। যেমন একটা এক্সাম্পল বলি, যে তোমার এখানে মনে করো আছে 2 3 6। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো এখানে এই সংখ্যাটা কোন ফরম্যাটে আছে। তুমি যদি বেজ উল্লেখ না করে দাও তাহলে, বা আমি যদি বেজ উল্লেখ না করে দেই তাহলে এখানে বোঝা যাবে না। কেন বোঝা যাবে না? কারণ 2 3 6 তিনোটা সংখ্যাই তোমার দশমিকেও আছে প্লাস অক্টালেও আছে। এখন তুমি বা টিচারকে কিভাবে বোঝাবা, পরীক্ষার খাতায় তুমি যখন কনভার্সন করছো বা নাম্বার দিছো তুমি কিভাবে বোঝাবা যে এই সংখ্যাটা এই সংখ্যা পদ্ধতির জন্য লেখা হয়েছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এখানে লাস্টে যদি আমাদের অক্টাল হয় সেক্ষেত্রে আমরা 8 বসাই, আর যদি অক্টাল না হয় এটা দশমিকে বসাই, তখন আমরা এখানে 10 বসাবো। সো এই কারণেই এই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তোমার বেসটা লাস্টে উল্লেখ করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি। এটার জন্য কিন্তু চাইলে মার্কসও কাটতে পারবে বা মার্কস কাটবে। তুমি যদি কোনো ইসের পরীক্ষায় যাও সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি যদি প্রপারলি সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে না দাও সেই ক্ষেত্রে তোমার মার্কস কেটেও দিতে পারে। সো তোমরা সবসময় এটা বেস্ট প্র্যাকটিস এবং সবসময় এটাই ফলো করবা যে যখনই কোনো অ্যান্সার লিখবা বা যে সংখ্যা পদ্ধতি কনভার্সন হয়ে যাবে, কনভার্সন করার পর তোমরা জাস্ট ওই সংখ্যা পদ্ধতিটার যে বেস সেটা এখানে লিখে দিবা। আচ্ছা, হেক্সাডেসিমেল থেকে আমরা যদি এখন দশমিকে রূপান্তর দেখি, তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও আগের যে প্রসেসগুলি আমরা ফলো করে আসছি, যে কোনো একটা সংখ্যা থেকে দশমিকে আনতে হলে যে সংখ্যা পদ্ধতিটার তোমার সংখ্যা পদ্ধতিটার বেস যেটা সেটা দিয়ে আমাদের হয় মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ, অথবা তোমার ওই সংখ্যা পদ্ধতি দিয়ে ওইটাকে ডিভাইড করে আসতে হয়। আমাদের এখানে যেহেতু হেক্সাডেসিমেলে দেওয়া আছে এবং সেটাকে আমাকে দশমিকে নিতে হবে, সো আমি বলছি যে এখানে যেটা থাকবে জাস্ট এই তোমার বেস দিয়ে এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবা। এটাই হলো এটা সিস্টেম, যেমন এই যে এখানে যেটা করছো। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি বি, হ্যাঁ, এটার সাথে মাল্টিপ্লাই হিসেবে 16 বা 16 বসবে। আচ্ছা, আমি তোমাদের বাংলায় লিখে দিই, এটা একটু দাঁড়াও। আচ্ছা,
বি, তার সাথে বেজের 16, পরের সংখ্যাটা আছে 5, তার সাথে সংখ্যা ভিত্তি বসবে 16, এবং লাস্টের সংখ্যা আছে ডি, এবং তার সাথে সংখ্যা বসবে 16। ঠিক সেমভাবে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা B5D, এটা একটা পূর্ণ সংখ্যা, সো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের পাওয়ারটা বসাতে হবে রাইট সাইড থেকে। সো আমরা যদি রাইট সাইড থেকে বসাই, এখান থেকে এটা 0, এটা হবে 1, এটা হবে 2, ঠিক আছে। আর আমরা জানি বি এর ভ্যালু কত, এর ভ্যালু হবে 10, বি এর ভ্যালু হবে 11 বা 11। 16, এটা হলো তোমার 16 ইন্টিগ্রেবল হবে তোমার 256 মতো, 256, হ্যাঁ। 5 ইন্টু হবে 16, ডি, ডি এর ভ্যালু হলো তোমার 13, এবং 16 আর যেটার জন্য এটা হবে 1। এখন তুমি যেটা দেখো যে 256 ছিল এবং তার সাথে আমাদের 11 আসছে। সো আমরা এটার ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো যে কত আসে। সো 256 প্লাস 11, আমরা লাস্টের দিক থেকে আসি। 256 তোমরা ক্যালকুলেটার করে নিও, আমি জাস্ট এখানে জাস্ট হিসেব করে নিচ্ছি। 2 আর 1 6, 3 3, আচ্ছা। সো আমরা এখানে পেলাম 2 8 1 6 প্লাস 5 16 80 আর হলো 13। সো আমরা হলো এই পার্টটা পেয়ে গেছি। আর আমাদের যেটা দরকার সেটা হলো জাস্ট এই তিনটা যোগ করলে আমাদের যে অ্যান্সারটা আছে সেটা। সো এখানে আসবে 9, 2909। এই সংখ্যাটা হলো আমাদের এই হেক্সাডেসিমেলের কারেসপন্ডিং যেই দশমিক সংখ্যা সেটা হলো এটা 2909। সো তোমরা এই হিসাবগুলো তোমরা ক্যালকুলেটারে ইজিলি করতে পারবা, তোমাদের আলাদা করে হিসেব করার দরকার নেই। জাস্ট যোগ করার সময় খেয়াল রাখবা, আর বসানোর সময় খেয়াল রাখবা যেন পাওয়ারগুলি ঠিকঠাক মতো বসছে কিনা। সবসময় খেয়াল রাখবা রাইট সাইড থেকে লেফট সাইডে বসবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে সেটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা আছে, সেটা হলো আমরা এটা দেখাই দিই। সো এটাও অনেকটা সেমই হবে, কারণ এখানে আমাদের আছে 3, 3-এর সাথে বেজের পাওয়ার বসবে 16, তার সাথে যোগ হবে সেকেন্ড সংখ্যাটা সেটা হলো 5, 16 এবং লাস্টে আছে 2। আমি এই সংখ্যাটা একটু মুছে দিই। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে সেটা হলো 2 ইন্টু 16, এটা হলো 0, এটা 1 আর এটা হলো 2। সো এই ক্ষেত্রে আমরা যেটা পাবো 56, 5 আর 16, আমি এটা ডিরেক্ট লিখে দিচ্ছি 5 16 80 প্লাস 1, কারণ এটার ভ্যালু আসবে 1, 2 আর 1 হবে 2। সো এটা হলো এরকম। এখন আমাদের যেটা আছে সেটা হলো 3 256 3 750 768 80 প্লাস 2 70 তোমার 950, তাই তো?
এরকম কিছু একটা আসবে। সো সরি, এখানে একটু ভুল হয়েছে আমার, এটা আমি একটা বেশি ধরছি, এটা হবে 850। এটা হবে 850। সো এই হেক্সাডেসিমাল সংখ্যাটার কারেসপন্ডিং যেই ডেসিমাল সংখ্যা আসবে সেটা হবে 850, এবং সেটা লাস্টে তোমাদেরকে এখানে জাস্ট দশমিকের জন্য এই বেসটা তোমাকে উল্লেখ করে দিতে হবে যে আমরা যে বেসে কনভার্সন করেছি। আচ্ছা, পরে যে পার্টটা আছে সেটা হলো আমরা আরেকটা দেখে ফেলি। আচ্ছা, এখন আমাদের যে পার্টটা আসছে সেটা হলো অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা, এখন অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে দেখো যে অক্টালের সংখ্যা পদ্ধতি হলো 8। অক্টালের সংখ্যা পদ্ধতির বেস হলো 8, আর বাইনারির ক্ষেত্রে হলো 2। সেক্ষেত্রে আমি 2 দিয়ে এই সংখ্যাটা কীভাবে মেলাবো, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে এখন যে আমার 2 বেস থেকে আমাকে 8 বেজের কোনো একটা সংখ্যাতে ট্রান্সফার, মানে 8 বেস থেকে 2 বেজে আনতে হবে, বা যেটাই বলো যে বাইনারি থেকে আমাদের রূপান্তর। সো আমাদের এখন যেহেতু করতে বলছে অক্টাল থেকে বাইনারিতে, সো আমাদের 8 বেজের সংখ্যা থেকে আমাদের 2 বেজ আনতে হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে আমার 8-এর জন্য 2 এর কয়টা পাওয়া লাগতেছে, এটা হওয়ার জন্য 2 পাওয়ার টু দি 3। 2 পাওয়ার টু দি 3 মানে আমার একটা অক্টাল সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য আমার 3টা বাইনারি লাগবে। এটা হলো একদম তোমার মাথায় গেঁথে রাখো যে একটা অক্টাল সংখ্যাকে রূপান্তর করা বাইনারিতে আনার জন্য আমার 3টা মিনিমাম সংখ্যা লাগবে। সো 128-এর ক্ষেত্রে একদম স্পেয়ারভাবে যদি লিখি আমরা, এখানে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা, এবং তিনোটাই আমাদের এই টোটাল সংখ্যাটা আছে আমাদের কিসে, অক্টালে। সো আমি এখন এই সংখ্যাটাকে বাইনারিতে নিব, এই সংখ্যাটাকে বাইনারিতে নিব, এই সংখ্যাটাকে বাইনারিতে নিব, নেওয়ার পর 3টা করে আমি ঘর মিলাবো, কারণ আমার 3টা লাগবে ওকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমার যদি এখানে 7 হয়, তাহলে আমি এখান থেকে একটু নর্মাল হিসাব করি, 2, তারপর 4, আর এখানে তোমার 8। সো এটা লাগবে না, এটা বাদ দিয়ে দিই আপাতত। সো আমার 7 হওয়ার জন্য এই সংখ্যাগুলির মধ্যে কোনটা কোনটা সংখ্যা লাগবে, যেমন আমরা যেটা নর্মালি সহজে খুব বাইনারির ক্ষেত্রে নিয়ে আসি যে 1, 2, 4, 8 এভাবে বসাই, যে সংখ্যাগুলোর নিচে আমাদের ভ্যালু বসাইলে আমরা ওই সংখ্যাটা টোটাল পাচ্ছি, সেভাবে আমরা দশমিক সংখ্যা বা অন্যান্য সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনারিতে ইজিলি কনভার্ট করতে পারি। এখন এই ক্ষেত্রে যেটা লাগবে যে আমার 7 হওয়ার জন্য আমার একটা 4 লাগবে, একটা 2 লাগবে, একটা 1 লাগবে। সো আমার এই 7-এর কারেসপন্ডিং যদি আমরা বাইনারি হিসাব করি, এটা হবে 1। পরবর্তীতে এটার জন্য আমার লাগবে শুধু একটা লাগবে এখানে, কিন্তু বাকি দুটো আছে, এই দুইটাকে আমরা জাস্ট 0 বসাই দেব, 0, 1, 0। আর যে 1 আছে সেটার জন্য আমরা যদি এখানে 1 ধরি, এখানে জাস্ট 0 ধরি, সেক্ষেত্রে 0, 0, 1। এখন এই 3টে সংখ্যাকে তুমি যদি একসাথে লেখো, 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1, তাহলে দেখো এটা কি একটা ফরম্যাটে চলে আসছে না? কার ফরম্যাট? কার ফরম্যাটে চলে আসছে? বাইনারি ফরম্যাটে চলে আসছে। এখন তুমি চাইলে যেটা করতে পারো, তুমি জাস্ট লিডিং দুইটা শূন্য যে দুইটা থাকে, এই দুইটা তুমি অমিট করেও ডিরেক্ট লিখতে পারো, সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে বাইনারিতে না, হ্যাঁ বাইনারিতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা এইটা হলো এটার বাইনারি হিসেবে পাইছি, যে এই সংখ্যাটার বাইনারিতে আমরা এটা পাইছি। আচ্ছা, সো পরের যে সংখ্যাটা আছে সেটা হলো এখানে একটা বাইনারি দেওয়া আছে যেটাকে আমাদেরকে অক্টালে ট্রান্সফার করতে হবে। এখন আগের ইমিডিয়েটলি যে অঙ্কটা করছি আমরা, সেটাতে কি করছি, আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার কারেসপন্ডিং 3টা ডিজিটের সাজানো যায় এমন বাইনারিতে নিয়ে আসছি। এখন আমাদেরকে অলরেডি বাইনারি দেওয়া আছে, আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এখন এটাকে অক্টাল নিতে হবে। সো আমি যদি দশমিকটাকে সাইডে রাখি, এখানে আমার সংখ্যা আছে কীভাবে দেখো, 1, 1, 1,
1 0 1। এখন যখন দশমিক থাকবে সেই ক্ষেত্রে তোমরা কি করবা? আমাদের যখন এখানে দশমিক দিয়ে দিবে, আমরা কি এখানে হেক্সাডেসিমাল মিস করছি? হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি ডেসিমাল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন যখন তোমাদের অক্টালে রূপান্তর করতে হবে কোথা থেকে? বাইনারি থেকে। সেই ক্ষেত্রে দশমিকের পর আমরা যে কাজটা করব সেটা হলো দশমিকের ইমিডিয়েট পর থেকে 3টা করে ঘর নিব। 3টা করে ঘর নিয়ে আমরা একটা বাইনারি সংখ্যা ক্রিয়েট করব। বাইনারি সংখ্যা থেকে অক্টালে নিব। সো এই 3টা আর এই 3টা, তো এই 3টার ভ্যালু আমরা কত পাই? 3টার ভ্যালু পাই আমরা 7। আর এটার ক্ষেত্রে ভ্যালু পাই কত? হলো 1 2 5, হলো 5। সো এই সংখ্যাটার কারেসপন্ডিং যেই অক্টাল সংখ্যা হবে সেটা হবে এটা 0.7582। আচ্ছা, আমরা তাহলে আর কয়েকটা আছে, আমরা আজকে আরেকটা দেখি। হ্যাঁ, আমরা আরেকটা দেখি আজকে। সেটা হলো আমাদের আজকের জন্য এটা লাস্ট ম্যাথ, বাকিগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে কভার করে দেব। সো আমাদের এখানে দেওয়া আছে কি? এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে এবং সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সো অক্টালের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে 8টা সংখ্যার জন্য আমাদের 2 বেজের থেকে 3টা করে সংখ্যা নিলে মানে 2 পাওয়ার টু দি 3 হলে আমরা 8 পাই। আচ্ছা, এখন আমাদের যদি হেক্সাডেসিমালের জন্য 16 মিলাইতে হয় সেক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের 2 পাওয়ার টু দি 4 লাগবে। 4 হলে আমরা 16 পাবো। তাহলে আমাদের এক একটা হেক্সাডেসিমালের সংখ্যার জন্য আমাদের কারেসপন্ডিং বাইনারি আসবে 4টা করে সংখ্যা। সো আমরা যদি এটাকে লিখি 1 2 আর হলো এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে। তো এর সংখ্যা হলো, এর ভ্যালু কত? 10। এটার 2 2 আছে, 1 1ই আছে। এখন 10কে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা দেখো 4 8। সো একটা 8 একটা 2 নিলে আমাদের 10 কমপ্লিট হয়ে যাচ্ছে যোগ করলে। সো এই ফরম্যাট থেকে আমরা একটা বাইনারি সংখ্যা পাচ্ছি, সেটা হলো কি 1 0 1 0। 2 এর ক্ষেত্রে এটা শুধু হবে 1, বাকি সবগুলো আমরা 0 বসাই দিই। 0 বসাই দিলে 0 0 1 0। আর এই 1 এর জন্য 0 0 0, এটা হবে 1। সো এখন তিনটা সংখ্যা যদি একসাথে লিখি 0 0 0 1 0 0 1 0 1 0 1 0। এখন তুমি চাইলে এই 3টা অমিট করে এখান থেকেও বসাইতে পারো, এটা চলে আসবে তোমার কিসে? বাইনারিতে। সো যদি পুরো সংখ্যাটা রাখতে চাও সেই ক্ষেত্রে জাস্ট সরি আচ্ছা এখানে বলেছি একটু 1 0 0 0। আচ্ছা, এই হলো তোমার ফুল যেই বাইনারি ফরম্যাটটা, যেটা হলো আমরা হেক্সাডেসিমাল থেকে পেয়েছি। সো এটাই ছিল আজকের আমাদের যেই ম্যাথের পার্ট। সো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করছি এবং আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকবে। এবং পরবর্তীতে যদি তোমাদের আর বাকি যেই টপিকটা আছে এই চ্যাপ্টার, এই হাফ পার্টটার যে নাম্বার সিস্টেমের বাকি যেই কনভারসেশনগুলি আছে, ট্রান্সফরমেশনগুলো আছে, আর যখন ডিজিটাল ডিভাইসের যেই পার্টটা সেকেন্ড পার্ট, সেটাও আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।